আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বিএএফ শাহীন কলেজ যশোরে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। তো সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হলো a ইকুয়াল টু √5, b ইকুয়াল টু √27/3, c ইকুয়াল টু √6, d ইকুয়াল টু পাই। এখানে চারটা সংখ্যা দেওয়া আছে। তো সবার প্রথমে ক নাম্বার প্রশ্নে কি বলছে? ক নাম্বার প্রশ্নে বলছে মূলদ ও অমূলদ সংখ্যা শনাক্ত করো। অর্থাৎ উদ্দীপকে যে চারটা সংখ্যা দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। তো চলেন আমরা প্রশ্নটা সমাধান করে ফেলি। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান। উদ্দীপকে একদম প্রথমে যেই সংখ্যাটা দেওয়া আছে a ইকুয়াল টু √5, এটি একটি অমূলদ সংখ্যা। কেন? কারণ যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা না এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হয়ে যাবে। পূর্ণবর্গ না, পূর্ণবর্গ কি? পূর্ণবর্গ হচ্ছে যেমন এই যে 4, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ কোনো একটা পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করলে এই 4 পাওয়া যায়। 16, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ কোনো একটা পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করলে বর্গ করলে এই 16 পাওয়া যায়। 9, এটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ কোনো একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে এই 9 পাওয়া যায়। তাহলে এই যে 4, 16, 9, 25, 36 এই যে সংখ্যাগুলো এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কারণ কোনো না কোনো একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে ওই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তাইলে পূর্ণবর্গ সংখ্যা না যারা, পূর্ণবর্গ সংখ্যা না যারা, যেমন এই যে 2, এটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে স্কোয়ার করলে 2 পাওয়া যায়। তারপরে 5, এটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এই 5 এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে স্কোয়ার করলে 5 পাওয়া যায়। তাহলে এরা পূর্ণবর্গ সংখ্যা না। তো সেই ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা না যারা, তাদেরকে যদি আমরা বর্গমূল করি, এই যে রুট স্কোয়ার মানে কি? বর্গমূল, স্কোয়ার রুট বর্গমূল। তাহলে পূর্ণবর্গ না এমন সংখ্যাগুলোর যদি বর্গমূল নির্ণয় করতে যাই তাহলে এই পুরাটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ না এমন সংখ্যার যদি আমরা বর্গমূল নির্ণয় করতে যাই তাহলে পুরাটাই হয়ে যাবে অমূলদ সংখ্যা। ওকে, তাহলে √5, এই যে 5 যেহেতু পূর্ণবর্গ না, এটা যেহেতু বর্গমূল আকারে আছে, তাহলে এটি অমূলদ সংখ্যা। b ইকুয়াল টু √27/3, 27কে 3 দিয়ে ভাগ করলে 9 হয়। তাহলে b ইকুয়াল টু √9, √9 মানে 3, আর 3 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, এটা মূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। p/q আকারে প্রকাশ করা যায়। p/q আকারে প্রকাশ করা মানে কি? কোনো একটা সংখ্যাকে যদি আমরা অন্য স্বাভাবিক দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারি, অন্য দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারি, অনুপাত আকারে, জিনিস আমি বুঝাই। এই যে 3 আমরা কিন্তু লিখতে পারি 6/2। 6কে যদি 2 দিয়ে ভাগ দিলে 3 পাওয়া যায়। 6কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু 3 পাওয়া যায়। তাইলে এই সংখ্যাটাকে আমরা অন্য দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারছি, অন্য দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারছি। এই দুইটা সংখ্যাকে ভাগ করলে ভাগফল আকারে এই 3 পাওয়া যাচ্ছে। তো এই উপরেরটাকে বলা হচ্ছে p আর নিচেরটাকে বলা হচ্ছে q। তো যখন কোনো একটা সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তখন সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। আচ্ছা, তাহলে এই a হচ্ছে অমূলদ, b হচ্ছে মূলদ। এবার c এর কাছে যাই। c √6। দেখেন এই যে রুটের ভিতরে যে 6, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। 6 এটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে যেহেতু 6 পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে তার বর্গমূল করলে এটা অমূলদ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা অমূলদ সংখ্যা। এখানে 6কে ভেঙে দেখানো হয়েছে যে √2 আর √3 গুণ করলে √6 হয়। তো √2ও অমূলদ, √3ও অমূলদ, দুইটা অমূলদ সংখ্যার গুণফলই অমূলদ, এটা দেখানো হয়েছে আর কি। আচ্ছা, তো এখন দেখেন d ইকুয়াল টু পাইয়ের মান 3.1416 ... চলবে। তো যখন আমরা দেখব যে একটা দশমিক ভগ্নাংশের সংখ্যাতে দশমিকের পরে যেই অঙ্কগুলো রয়েছে এগুলোর শেষ নাই, অসীম, এবং এখানের সংখ্যাগুলোর মধ্যে কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, মানে সংখ্যা চেঞ্জ হইতেছে, পুনরাবৃত্তি ঘটতেছে না, মানে একই জিনিস বারে বারে আসতেছে না। যদি দেখা যায় দশমিকের পরে অসংখ্য সংখ্যা অসীম পর্যন্ত চলবে,
কিন্তু কোনো সংখ্যার পুনরাবৃত্তি ঘটতেছে না, মানে বারে বারে পরিবর্তন হয়ে যাইতেছে। পুনরাবৃত্তি মানে কি? একই জিনিস বারে বারে আসা, কিন্তু একই জিনিস বারে বারে আসতেছে না, পুনরাবৃত্তি ঘটতেছে না, ভিন্ন ভিন্ন সংখ্যা হয়ে যাইতেছে। তখন দেখেন 1416, এরপর আবার অন্য কোনো সংখ্যা। এই যে আমি যদি একটু আপনাদেরকে ক্যালকুলেটারে দেখাই, এই যে একটু ক্যালকুলেটারে দেখাই, ক্যালকুলেটার টিপ দিলে এটা চলে আসবে একদম পাইয়ের মানটা আমাদের সামনে, অনেক বড় মান, অনেক বড় মান। এই যে পাইয়ের মান দেখেন ও কত বড়। এখানে কিন্তু শেষ না, আমাদের এই ক্যালকুলেটারে এই পর্যন্ত জায়গা হয়েছে, এরপরেও আরও আছে, আরও আছে, আরও আছে, এটা অসীম পর্যন্ত। তাহলে দশমিকের পরে 14159265358979, পুনরাবৃত্তি ঘটতেছে না যে একই জিনিস বারে বারে আসতেছে, একই জিনিস বারে বারে আসতেছে, এমন কিছু ঘটতেছে না। আচ্ছা, তাহলে এই জন্য এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। যদি দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটে, একই সংখ্যা বারে বারে আসতেছে, তখন সেটা আবার মূলদ হয়ে যাবে, তখন সেটা মূলদ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা অমূলদ, এটা মূলদ, এটা অমূলদ এবং এটাও অমূলদ। তাহলে তিনটা অমূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা আমরা পেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটার সমাধান করা হয়ে গেল। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে সি একটি অমূলদ সংখ্যা। প্রমাণ করো যে সি একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে এই যে সি একটি অমূলদ সংখ্যা, এটা যে আমরা এখন প্রমাণ করব, এটা কিভাবে করে আমরা প্রমাণটা করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানের মধ্যে সি ইকুয়াল টু √6 দেওয়া আছে, সি ইকুয়াল টু √6 দেওয়া আছে। তো এই যে √6 এটা যে অমূলদ সংখ্যা, এটা আমাদেরকে এখন একদম প্রমাণ করে দেখাইতে হবে। আমরা ক নাম্বার অঙ্ক করতে গিয়ে কিন্তু বলছি যে √6 এটা অমূলদ সংখ্যা। কেন? যে রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে, পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূল করতে গেলে সেটা অমূলদ হয়ে যায়, ছোট্ট একটা ব্যাখ্যা। কিন্তু এখন খ নাম্বার অঙ্কে একদম এটা বিস্তারিতভাবে এটার বিশদ বর্ণনা আমাদেরকে দিতে হবে। তাহলে সি অর্থাৎ √6 এটি যে অমূলদ সংখ্যা, আমরা এখন সেটি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি। উদ্দীপকের মধ্যে সি বলতে √6 দেওয়া আছে, তো এটি যে অমূলদ সংখ্যা, মূলত আমাদেরকে সেটা প্রমাণ করে দেখাইতে হবে। তো অমূলদ সংখ্যা কারা? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে অন্য দুইটা সংখ্যা, লবের মধ্যে একটা সংখ্যা, হরের মধ্যে একটা সংখ্যা, অন্য দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে, ভাগফল আকারে আমরা প্রকাশ করতে পারবো না। পি হচ্ছে লব, কিউ হচ্ছে হর। যেমন দেখেন, আমি যদি এখান থেকে 4 লিখি, তাহলে কিন্তু আমি ঠিকই লিখতে পারি যে উপরে 8 নিচে 2, 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 আসে, ঠিক না? 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 আসে। তাহলে এই 4কে আমরা অন্য দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে বা অনুপাত আকারে প্রকাশ করতে পারি, এই জন্য এটা হচ্ছে মূলদ। 1.5, আচ্ছা 1.5 কীভাবে আসে? আমরা যদি 3কে 2 দিয়ে ভাগ দিই, 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু 1.5 পাওয়া যায়। তো এই যে 3কে 2 দিয়ে ভাগ দিলে 1.5 পাওয়া যায়, তাহলে দেখেন এই 1.5 এটাও মূলদ সংখ্যা, কারণ তাকে p/q আকারে প্রকাশ করা গেছে, অন্য দুইটা সংখ্যার ভাগফল আকারে এটাকে প্রকাশ করা গেছে, তাহলে এটাও মূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যাকে এইরকম p/q আকারে প্রকাশ করা যায় না। হ্যাঁ, তো দেখেন, তাহলে সেই ক্ষেত্রে অমূলদ সংখ্যা, কোনো পূর্ণ সংখ্যা অমূলদ সংখ্যা হবে না, কোনো পূর্ণ সংখ্যা অমূলদ সংখ্যা হবে না। অমূলদ সংখ্যা কারা হবে? অমূলদ সংখ্যা অবশ্যই দশমিকের সংখ্যা হবে। তাই বলে কি যে কোনো দশমিকের সংখ্যা অমূলদ সংখ্যা হবে? না। অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অসীম অনাবৃত দশমিক সংখ্যা, এরা অমূলদ সংখ্যা হবে। অসীম অনাবৃত দশমিক সংখ্যা মানে কি? মানে দশমিকের পরে আর কি সংখ্যাগুলোর কোনো পুনরাবৃত্তি নাই, পরিবর্তন হইতেছে, এইভাবেই করেই চলতেছে। হ্যাঁ, এইভাবে করেই চলতেছে, এটার কোনো আর কি একই সংখ্যা বারে বারে আসতেছে না, পরিবর্তন হইতেছে বারে বারে, 1 3 1 2 2 5 6 7 পরিবর্তন হইতেছে বারে বারে। তো যখন এরকম বারে বারে পরিবর্তন হইতেছে, পুনরাবৃত্তি হইতেছে না, তখন এটাকে বলা হয় অসীম অনাবৃত। এই যে যখন পুনরাবৃত্তি ঘটে না, তখন এটাকে বলা হয় অনাবৃত, অসীম অনাবৃত। তো
তো অসীম অনাবৃত দশমিক সংখ্যাই হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? অমূলদ সংখ্যা হিসেবে আমরা কোনো পূর্ণ সংখ্যাকে পাবো না, কোনো পূর্ণ সংখ্যা অমূলদ সংখ্যা হতে পারে না। ভগ্নাংশ সংখ্যা অমূলদ হবে, তাই বলে কি সকল ভগ্নাংশ সংখ্যা? না, অসীম অনাবৃত দশমিক সংখ্যা অমূলদ হবে। চলেন আমরা এখন অঙ্কটা শুরু করি। দেওয়া আছে c = √6। আমরা যদি এই মুহূর্তে আপাতত শুধু অঙ্কটা বোঝার জন্য এই রুটটাকে বাদ দিয়ে ভিতরের সংখ্যাটা লিখি 6, রুটটাকে বাদ দিয়ে ভিতরের সংখ্যাটা কত? 6। আচ্ছা, 6 লিখলাম। তো আমরা করব কি, এই 6-এর ঠিক আগের একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 6-এর ঠিক পরের একটা পূর্ণবর্গ সংখ্যা, বেশি দূরের না, বেশি দূরের না, একদম 6-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা এবং 6-এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা আমরা নিলাম। তাহলে 6-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4 এবং 6-এর ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। আপনারা ইতিমধ্যে পূর্ণবর্গ সংখ্যা জেনে গেছেন, ক নাম্বার অঙ্ক করতে গিয়ে এটার ব্যাখ্যাটা দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এই 6 4-এর চাইতে বড়, এই 6 9-এর চাইতে ছোট। এখন যদি সবাইকে রুট চিহ্ন দিই, সবাইকে যদি আমি রুট চিহ্ন দিই, √4, √6, √9। আচ্ছা, √4 মানে কত? 2, আর √9 মানে কত? 3, আর √6-এর মান এই 2 আর 3-এর ভিতরেই হবে। ঠিক কি না? ঠিক কি না? সবাই একটু খেয়াল করি। এই যে রুটের ভিতরে যে 6 ছিল, তাহলে 6-এর আগের পূর্ণবর্গ সংখ্যা, 6-এর পরের পূর্ণবর্গ সংখ্যা লিখলাম, তাহলে 6 এদের মধ্যে আছে, সবাইকে রুট করলাম, √4, √6, √9। ফলাফল হিসাবে এখানে পাইলাম 2 আর এখানে পাইলাম 3। তাহলে √6টা কি? 2 আর 3 এর ভিতরে অবস্থান করতেছে। √6টা কি? 2 এবং 3 এর ভিতরে অবস্থান করতেছে। তার মানে √6 এটা 2ও না, এটা 3ও না, 2 এবং 3 এর ভিতরে। প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা রেখার মধ্যে এই যে 2 আর এই যে 3, তাহলে এর মাঝে যদি কোনো সংখ্যা অবস্থান করে, তাহলে সেটা কি আর পূর্ণ সংখ্যা হয়? কারণ 2 এটা পূর্ণ সংখ্যা, 3 এটা পূর্ণ সংখ্যা, কিন্তু 2 আর 3-এর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, তারা কি আর পূর্ণ সংখ্যা হইতে পারে? না, তারা তো আর পূর্ণ সংখ্যা না। এই 2 আর 3-এর ভিতরে যা সংখ্যা আছে, 2 আর 3-এর ভিতরে সবাই দশমিক ভগ্নাংশ হবে। ঠিক কি না? আচ্ছা, তাহলে 2 এবং 3, কারণ 2-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 3, 3-এর আগের পূর্ণ সংখ্যা 2, তাহলে এদের মাঝে তো আর কোনো পূর্ণ সংখ্যা নাই। তাহলে আমরা দেখতেছি √6 2 আর 3-এর মাঝে অবস্থান করতেছে। তার মানে আমরা এটা নিশ্চিত √6 এটা পূর্ণ সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা না। আমাদেরকে প্রশ্নে কি বলছে? √6 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করে দেখাও। এই প্রমাণটা কিভাবে করে করতে হয়? আমি কি অঙ্ক শুরু করেই বলে দিব √6 হলো অমূলদ সংখ্যা, শেষ এটা বলবো? না, আমাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে, একের পর এক আমাদেরকে যুক্তি তুলে ধরতে হবে। আমাদেরকে তারা বলছে প্রমাণ করে দেখাও √6 অমূলদ সংখ্যা। আমরা কি দিয়ে শুরু করব? আমরা শুরু করব √6 মূলদ সংখ্যা, এটা দিয়ে আমরা শুরু করব। √6 মূলদ সংখ্যা, এটা দিয়ে আমরা শুরু করব, কথা বলতে থাকবো, যুক্তিতর্ক উপস্থাপন করতে থাকবো, একের পর এক যুক্তি তুলে ধরবো। লাস্টে গিয়ে দেখা যাবে না, হয় নাই, এটা মূলদ না। তাহলে মূলদ না হলে কি হবে? অমূলদ। তাহলে আমরা শুরু করব মূলদ বলে, যে এটা মূলদ, এটা বলে আমরা শুরু করব। একটার পর একটা আমরা খালি আমাদের পক্ষে কথা বলতে থাকবো, কথা বলতে থাকবো। এক পর্যায়ে গিয়ে দেখবো যে আমরা আমাদের কথার পেছেই পড়ে গেছি, এটা মূলদ না। তাহলে যদি মূলদ না হয় তাহলে কী হবে? অমূলদ। এইভাবে করে মূলত আমাদেরকে প্রমাণটা করতে হবে। তো আমরা দেখলাম যে এই যে √6 এটা কি পূর্ণ সংখ্যা কিনা, এটা আমরা একটু চেক করে দেখলাম। কারণ অমূলদ সংখ্যা হইলে তো পূর্ণ সংখ্যা হইতে পারে না, তো এটা কি পূর্ণ সংখ্যা কিনা এটাই মূলত আমরা চেক করলাম যে √6 এটা মূলদ সংখ্যা না, 2-এর চাইতে বড়, 3-এর চাইতে ছোট, তাহলে এদের মধ্যে যেই তো অবস্থান করতেছে, তাহলে এটা আর পূর্ণ সংখ্যা হইতে পারে না। তাহলে এটা তো কনফার্ম যে এটা পূর্ণ সংখ্যা না, তাহলে এটা অবশ্যই এই যে √6 এটা অবশ্যই ভগ্নাংশ হবে, তাই না? দশমিক ভগ্নাংশ হবে। তো এখন চলেন আমরা এখন সেটা একটু চেক করি। চলেন, এটা মূলদ, এই কথাটা বলেই আমরা সামনের দিকে আগাবো, এই কথাটা বলেই আমরা সামনের দিকে আগাবো। ধরি √6 একটি মূলদ সংখ্যা,
তো যদি এটা মূলদ সংখ্যাই হয় তাহলে অবশ্যই তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। আচ্ছা, পি বাই কিউ আকারে আমরা আমরা কিন্তু এটা প্রথমেই লিখছি ধরি, কিন্তু আমরা প্রথমেই লিখছি ধরি √6 = পি বাই কিউ, অর্থাৎ √6কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখানে পি এবং কিউ এরা কারা? পি এবং কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, এবং কিউ এর মান 1-এর চেয়ে বড়। এখন কথা হচ্ছে, মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার পরস্পর সহমৌলিক জিনিসটা কি? পরস্পর সহমৌলিক হচ্ছে যে এই পি এবং কিউ দুইটা আলাদা সংখ্যা এবং তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক। সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক, এক ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক এদের মধ্যে নাই। তো পরস্পর সহমৌলিকই কেন নিতে হইল? পরস্পর সহমৌলিক সংখ্যা নিলে হয় কি একটা সুবিধা, যে এদেরকে আর কাটাকাটি করা যায় না, এদেরকে আর কাটাকাটি করা যায় না। যেমন দেখেন, আপনি যদি উপরে 8 লেখেন আর নিচে 4 লেখেন, আপনি তখন কাটাকাটি করতে পারেন। আপনি বলতে পারেন যে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে কাটতে পারেন, 2 দুগুণে 4, 2 একে 2, কাটাকাটি করতে পারেন। কিন্তু আপনি যদি সংখ্যাই নেন এরকম যে উপরে 3 আর নিচে 2, আপনি এখন কাটাকাটি করতে পারবেন? সরাসরি ভগ্নাংশতে রেজাল্ট বের করতে হবে না, দশমিক ভগ্নাংশতে কাটাকাটি করা যাবে? আর কাটাকাটি করা যাবে না। তাহলে এই যে কাটাকাটি করা যাবে না, এটা কখন কাটাকাটিটা করা যায় না? কাটাকাটিটা কখন করা যায় না? যখন এই দুইটা সংখ্যা লব এবং হর, এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক সংখ্যা হয়, তখন আর এদের মধ্যে কাটাকাটি করা যায় না। আমি আর একটু ডিটেলসে বলি। সেটা হচ্ছে এই যে দেখেন 3, 3-এর গুণনীয়ক কারা? 1 আর 3। 2, 2-এর গুণনীয়ক কারা? 1 আর 2। তো এদের মধ্যে দেখেন সাধারণ গুণনীয়ক কোনটা? 1। সাধারণ গুণনীয়ক 1, 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক আছে? নাই। তখন কিন্তু এই 3 আর 2 তাদেরকে যদি আপনি লব এবং হর আকারে রাখেন, আপনি কাটাকাটি করতে পারবেন না, সরাসরি রেজাল্ট দশমিকে আসবে। কিসে আসবে? দশমিকে আসবে। আপনি যদি 4 আর 5 লেখেন, তাহলে আপনি 5কে 4 দিয়ে ভাগ দেন, কাটাকাটি করা যাবে না, কারণ এদের মধ্যে কেবলমাত্র 1-এর মিল আছে। 1 সাধারণ গুণনীয়ক 1, 1 ছাড়া এদের মধ্যে আর কোনো গুণনীয়কের মিল নাই, তাহলে আর কাটাকাটিও করা যাবে না। তাহলে এখন ফলাফল সরাসরি দশমিকে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে তো এটাই বললাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি এবং কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। উভয় পক্ষকে আমরা বর্গ করি। যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এই রুটটা উঠে যাবে, শুধু 6, আর এদিকে p²/q², উভয় পক্ষকে বর্গ করলাম। তো এখন আমরা যখন এই অঙ্কটা করতে যাব, মনে রাখতে হবে পুরো অঙ্কটাকে আমরা চলকের মাধ্যমে প্রকাশ করব। কিসের মাধ্যমে? চলকের মাধ্যমে, মানে অক্ষরের মাধ্যমে, নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে না। আমরা যখন যুক্তি তুলে ধরবো, যখন কোনো কিছু আমরা প্রমাণ করতে যাই, আমরা চলকের মাধ্যমে, নির্দিষ্ট কোনো একটা অক্ষরের মাধ্যমে আমরা প্রকাশ করব। তো আমরা দেখতেছি এই পাশে শুধু 6। আচ্ছা, শুধু 6 এটা তো একটা সংখ্যা হয়ে গেছে, নির্দিষ্ট একটা সংখ্যা 6। তাহলে এক পাশে নির্দিষ্ট সংখ্যা, আরেক পাশে চলক, এক পাশে নির্দিষ্ট সংখ্যা, আরেক পাশে চলক, আমরা এমনটা রাখবো না। আমরা যেই করি হোক উভয় পাশকে চলকের মাধ্যমে প্রকাশ করব। যে করি হোক উভয় পাশকে চলকের মাধ্যমে প্রকাশ করব। এই পাশটাও চলকের মাধ্যমে, ওই পাশটাও চলকের মাধ্যমে, পুরো জিনিসটা চলকের মাধ্যমে যেন প্রমাণ হয়। আচ্ছা, এজন্য উভয় পক্ষকে আমরা কিউ দ্বারা গুণ করলাম, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম। তাহলে এই পাশে পাওয়া যায় 6q, আর এই পাশে q² কাটাকাটি করে p²/q থাকে। তাহলে 6q = p²/q। ঘটনা এখনই ঘটবে, ঘটনা এখনই ঘটবে। সেটা কি? সেটা হচ্ছে 6q এটা পূর্ণ সংখ্যা। কেন? কারণ আপনি জানেন যে p এবং q দুইটাই তো স্বাভাবিক সংখ্যা ছিল। p এটাও স্বাভাবিক সংখ্যা, q এটাও স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা তো পূর্ণ সংখ্যা নাকি? স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা তো পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে দেখেন 6 এটা একটা পূর্ণ সংখ্যা, আর তার সাথে কিউ গুণ আকারে আছে, কিউও তো পূর্ণ সংখ্যাই, কারণ কিউ তো স্বাভাবিক সংখ্যা। তাহলে কিউ পূর্ণ সংখ্যা। তাহলে একটা পূর্ণ সংখ্যার সাথে যদি আরেকটা পূর্ণ সংখ্যা গুণ দেন, তাহলে ফলাফল কি পূর্ণ সংখ্যাতেই বের হবে না? একটা পূর্ণ সংখ্যার সাথে আরেকটা পূর্ণ সংখ্যা গুণ দিলে গুণফল পূর্ণ সংখ্যাই হয়। তার মানে 6q এটা পূর্ণ সংখ্যা, এটা দশমিক সংখ্যা না, এটা দশমিক সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা, একদম এটা নিশ্চিত, কোনো এখানের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে 6q এটা পূর্ণ সংখ্যা। এবার এই পাশে আসি, p²/q। যেহেতু আমরা বলছিলাম যে p আর q দুইটাই স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, তার মানে এদেরকে কাটাকাটি করা যাবে না, ভাগ করতে গেলে ফলাফল দশমিকে আসবে, ফলাফল দশমিকে আসবে।
তাহলে আপনারাই বলেন সমান চিহ্নের এই যে সবাই একটু তাকাইয়েন, সমান চিহ্নের এক পাশে পূর্ণ সংখ্যা, সমান চিহ্নের আরেক পাশে দশমিক সংখ্যা, তাহলে মাঝখানে সমান হইল কেমনে? একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে দশমিকের সংখ্যা, তাহলে সমান হইল কেমনে? আপনারাই বলেন যে আমি যদি একদিকে লিখি 3, আরেকদিকে যদি লিখি আমি 2.56, তাহলে এটা কি সমান হইল? দুই পাশ কি সমান হইল? একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে দশমিকের সংখ্যা, তাহলে সমান না, সমান না। তাহলে আমরা যেহেতু বুঝে গেছি যে 6q এটা পূর্ণ সংখ্যা, কারণ 6 এটাও পূর্ণ সংখ্যা, কিউ এটাও পূর্ণ সংখ্যা, তাহলে গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যাই হবে, তাহলে এটা নিশ্চিত পূর্ণ সংখ্যা। আর p²/q আমরা যেহেতু জানি যে p এবং q পরস্পর সহমৌলিক, তার মানে এদেরকে কাটাকাটি করা যায় না, ভাগ করলে রেজাল্ট দশমিকে আসবে, তার মানে এই ভগ্নাংশটা এটা দশমিক ভগ্নাংশ। তাহলে একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে দশমিক ভগ্নাংশ, তাহলে তো দুই পাশ সমান হইল না, তাহলে সমান না। আচ্ছা আপনারা বলেন এই লাইনটা আসছে কোথা থেকে? আগের লাইন থেকে। তো এই লাইন দুই পাশ যদি সমান না হয় তাহলে নিশ্চিতভাবে আগের লাইনের দুই পাশ সমান হবে না। এই লাইনটা আসছে কোথা থেকে? আগের লাইন থেকে। এই সাইডে এখানে যদি দুই সাইড সমান না হয় তাহলে অবশ্যই আগের লাইনের দুই সাইড সমান না। তার মানে √6কে p/q আকারে প্রকাশ করা গেল না, √6কে p/q আকারে প্রকাশ করা গেল না। তাহলে যেহেতু √6কে p/q আকারে প্রকাশ করা গেল না, তাহলে √6 মূলদ সংখ্যা না। কারণ আমরা তো ধরে নিছিলাম যে √6 মূলদ সংখ্যা। √6 যেহেতু মূলদ সংখ্যা, তাহলে √6কে p/q আকারে প্রকাশ করা যাবে। কিন্তু আমরা অঙ্ক করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখলাম √6কে তো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে √6কে যদি p/q আকারে প্রকাশ করা না যায়, তাহলে √6 তো মূলদ সংখ্যা হবে না। আর মূলদ সংখ্যা না হইলেই এটা চলে যাবে অমূলদের অন্তর্ভুক্ত। তাহলে √6 অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে, এইভাবে করে আমাদেরকে প্রমাণটা দেখাইতে হবে, নাইলে তো আমরা তো অঙ্কের শুরুতেই ঠাস করে বলে দিতে পারবো না √6 হলো অমূলদ সংখ্যা। আপনি ক্যালকুলেটর টিপ দিয়ে বলবেন আমরা ক্যালকুলেটর থেকে করে দেখেছি √6 এর মান এত আসে, সুতরাং এটি অমূলদ সংখ্যা, এটা তো বলা যাবে না। তাহলে দেখেন আমরা এখানে বললাম যে স্পষ্টতই 6q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা না, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে 6q এবং p²/q সমান না, তাহলে √6 এবং p/q এরাও সমান হবে না। √6 এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, তাহলে √6 নট ইকুয়াল টু p/q, তাহলে √6 মূলদ সংখ্যা না, তাহলে √6 হলো অমূলদ সংখ্যা। তাহলে √6 তো c, কারণ c মানেই তো √6 উদ্দীপক অনুযায়ী, তাহলে c একটি অমূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনাদেরকে এই পুরো জিনিসটা ডিটেলসে ভেঙে বুঝাইতে পারলাম। আমাদেরকে বলা হয়েছিল যে প্রমাণ করে দেখাও যে এই যে c হচ্ছে অমূলদ সংখ্যা। তো এটা যদি অমূলদ সংখ্যা হয় তাইলে আমরা এটাকে কীভাবে করে প্রমাণটা করে দেখাইতে পারি? অমূলদ সংখ্যা হইলে নিশ্চিতভাবে এটা পূর্ণ সংখ্যা হইতে পারবে না। আমরা প্রথমে এটা দেখাইছি যে না, এটা পূর্ণ সংখ্যা না, তাহলে এটা দশমিক সংখ্যা। এখন আমরা অঙ্ক করতে গিয়ে বললাম যে এটা মূলদ সংখ্যা, ধরি এটা মূলদ, তাহলে এটা মূলদ হইলে অবশ্যই p/q আকারে প্রকাশ করা যায়, কারণ ভগ্নাংশের সংখ্যাকে তো p/q আকারে প্রকাশ করা যায় না। পূর্ণ সংখ্যা না হয় হলো না, দশমিকের সংখ্যা। এখন দশমিকের সংখ্যাটা তো আমরা তো জানি যে দশমিকের সংখ্যাকে তো p/q আকারে প্রকাশ করা যায়, তো তাই না? p/q আকারে প্রকাশ করা যায় না, বলেন 1.5কে আমরা লিখতে পারি না 3/2। তাহলে দশমিকের সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কাদেরকে যায় না? অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। তো আমরা এটাই দেখলাম যে √6 পূর্ণ সংখ্যা না হয় নাই হইল, তাহলে এটা দশমিক সংখ্যা, তাহলে তো p/q আকারে প্রকাশ করা যাইতে পারে। তো আমরা এই যে যাইতে পারে এই জিনিসটা আমরা এখন একটু কনফার্ম হইলাম, আসলেই কি আমরা √6কে p/q আকারে প্রকাশ করতে পারি কিনা। দেখলাম যে না, আমরা পারি না। তাহলে যেহেতু এটাকে পারি না, তাহলে এটা মূলদের কাতারেই থাকবে না, এটা অমূলদ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই খ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম যে c একটি অমূলদ সংখ্যা। এবার আমরা গ নম্বর প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে বলছে b ও d এর মাঝে দুইটি মূলদ দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। b হচ্ছে √27/3 আর d হচ্ছে পাই মানে 3.1416, অনেক বড় একটা সংখ্যা। তো আমাদেরকে বলছে এই দুইটা সংখ্যার মাঝে অবস্থিত,
এই দুইটা সংখ্যার মাঝে অবস্থিত দুইটা মূলদ সংখ্যা নির্ণয় করো, দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করো। এটা খুব সহজ, এটা খুব সহজ, এটা খুব একটা সময়ও লাগবে না আমাদের, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দুইটা মূলদ দুইটা অমূলদ, তাই না? দুইটা মূলদ দুইটা অমূলদ, তাহলে মোট 4টা। বি এবং ডি এর মাঝে অবস্থিত মোট 4টা সংখ্যা বের করতে বলছে, দুইটা মূলদ আর দুইটা অমূলদ বের করতে বলছে আমাদেরকে। তাহলে বি হচ্ছে √27/3, এটার মানে হলো √9, আর √9 মানে 3, তাহলে বি মানে হলো 3। ডি মানে হলো পাই মানে 3.141592 ডট 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 চলতে থাকবে। ওকে, ঠিক আছে। মনে করি বি এবং ডি এর মাঝে অবস্থিত 4টা সংখ্যা এক্স ওয়াই জেড ডব্লিউ। ডব্লিউ তো আগে দিলেই তো পারতো নাকি, যে ডব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা ঠিক আছে, কোনো বিষয় না, আপনারা দিয়েন। তো এখানের মধ্যে মূলদ সংখ্যা যেহেতু 3 এবং এই যে 3 এবং 3.1416 এর মধ্যে, এবার একটু সংখ্যা রেখে দেখাই প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু তাকাই। আমরা যদি বলি এটা আমি নোটের মধ্যে দেখাই, এই যে দেখেন, সবাই একটু খেয়াল করি, -2 -1 0 1 2 3 3.1416। প্রিয় শিক্ষার্থীরা, এই মানটা হচ্ছে 3 আর এই মানটা হচ্ছে 3.1416, মানে 3-এর চাইতে একটু বেশি। আমাদেরকে বলছে এই 3 এবং 3.1416 এদের মাঝে এই যে জায়গাটা এর মধ্যে অবস্থান করা দুইটা মূলদ সংখ্যা, দুইটা অমূলদ সংখ্যা আমাদেরকে খুঁজে বের করার জন্য। 3 এবং 3.14, 3 এবং 3.14 এর মধ্যে অবস্থান করা দুইটা মূলদ দুইটা অমূলদ। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস শিওর, যে 3 আর 3.14 এর মধ্যে পূর্ণ সংখ্যা থাকতে পারবে না। আপনারাই বলেন, শুধু 3 আর 3.1416 এর মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা থাকা সম্ভব? 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 4, 4-এর আগের পূর্ণ সংখ্যা 3, তাহলে এর মাঝে তো আর কোনো পূর্ণ সংখ্যা থাকা সম্ভব না। তাহলে 3 আর 3.1416 এর ভিতরে যারাই থাকবে সবাই দশমিক সংখ্যা। এখন আমরা যেই কাজটা করব, এই দশমিক সংখ্যাগুলোর মধ্যে আমরা এখন পার্থক্য ঘটাবো। আমরা দশমিক সংখ্যার পরে এক পর্যায়ে গিয়ে কয়েকটা সংখ্যা নিয়ে থেমে যাব, বলবো আর নাই। দশমিক সংখ্যার পরে কয়েকটা ডিজিট, কয়েকটা অঙ্ক নেওয়ার পরে যখন আমরা থেমে যাব, বলবো আমরা আর নাই, আর কোনো এখানে তো অঙ্ক নাই, তখন সেটা মূলদ হয়ে যাবে। কারণ দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা গণনা করা যায়, অর্থাৎ সসীম, তাহলে তারা মূলদ। আর দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা গণনা করা না যায় এবং চলতেই থাকে এবং তাদের মধ্যে কোনো মিল নাই, কোনো পুনরাবৃত্তি ঘটে না, তখন তারা অমূলদ। চলেন এবার আপনাদেরকে এখান থেকে দেখাই। আমরা এক্সের মান হিসেবে ধরলাম 3.10, 3 এবং 3.1415 এর মাঝে 3.10 অবস্থান করে। দেখেন, দশমিকের পরে দুইটা অঙ্ক দেওয়া হয়েছে, আর কোনো অঙ্ক দেওয়া হয় নাই, তাহলে দশমিকের পরে কোনো না কোনো এক জায়গা থেকে এটা শেষ করা হয়েছে, তাহলে এটা মূলদ। যে দুটার শেষ আছে তাহলে এটা মূলদ। এবার দেখেন, এই দেখেন, আমি একটা জিনিস দেখাই, 3 বুঝাবো যখন ভালো মতোই বুঝাই। 3.10 আমরা কিন্তু 310কে যদি 100 দিয়ে ভাগ দিই, হ্যাঁ, 310কে যদি 100 দিয়ে ভাগ দিতে কিন্তু 3.10 হয়। দেখেন, 100 মধ্যে দুইটা শূন্য, তাহলে দশমিক 2 ঘর বামে বসবে, 3.10। তাহলে 3.10 তাকে আমরা দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারছি, ওই যে p/q আকারে প্রকাশ করা যায়। ওকে, তাহলে 3.10 এটা একটা মূলদ সংখ্যা। এরপর y 3.12, আমরা এটা নিজেরা লিখতেছি, y 3.12, এটারও যেহেতু শেষ আছে তাহলে এটাও মূলদ। শেষ থাকলেই মূলদ, শেষ আছে তাহলে এটা মূলদ। আচ্ছা, তাহলে আমরা দুইটা মূলদ পাইলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে অমূলদ সংখ্যা বের করা। অমূলদ সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে দশমিকের পরে শেষ হবে না। অমূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে শেষ হবে না, চলতে থাকবে, মানে অসীম। এবং আরও একটা জিনিস, সেটা কি, কোনো মিল থাকবে না, অমিল হবে, মানে বারে বারে পরিবর্তন হবে, মিল নাই। দুইটা জিনিস, দশমিকের পরে চলতেই থাকবে অসীম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোনো মিল থাকবে না, অনবরত পরিবর্তন হবে। তাহলে দেখেন 3.0
0 1 0 0 1 1, আপনারা বলুন স্যার এগুলো কীভাবে নির্ণয় করলেন? এগুলো আপনারা নিজেরা করে ফেলবেন, এটার জন্য কোনো সূত্রের দরকার নাই, আলাদা করে কোনো কিছুর দরকার নাই। শুধু 3 আর 3.1415 এই দুইটার মাঝে অবস্থানকারী যে কোনো সংখ্যা আপনি এখানে বসাইতে পারেন। এই দুইটা সংখ্যার মাঝে অবস্থানকারী যে কোনো সংখ্যা আপনি বসাইতে পারেন আপনার মতো করে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 3.010011000111, কোনো মিল নাই কিন্তু, কোনো মিল নাই এখানে। দেখেন 0 1, এখন দুইটা 0, আবার দুইটা 1, তিনটা 0, তিনটা 1, কোনো মিলই নাই। এমন না যে 01010101 এরকমটা না, বারে বারে পরিবর্তন হইতেছে। 0 1, আবার দুইটা 0 দুইটা 1, আবার তিনটা 0 তিনটা 1, মিল নাই এবং চলতেছে। এবার দেখেন তাহলে এটা অমূলদ। এবার আরেকটা 3.1011001100, তাহলে দেখেন একটা 1 একটা 0, দুইটা 1 দুইটা 0, তিনটা 1 তিনটা 0, এরকম। আবার চারটা 0 চারটা 1, কোনো মিল নাই। তাহলে এটাও হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে আমাদেরকে তারা বলল বি এবং ডি এর মধ্যে অবস্থানকারী চারটা সংখ্যা, এর মধ্যে দুইটা মূলদ দুইটা অমূলদ, তোমরা নির্ণয় করো। তো আমরা নির্ণয় করলাম এবং সবগুলো সংখ্যাই কিন্তু এই দুইটার মধ্যে অবস্থান করবে, অর্থাৎ সবগুলো সংখ্যাই 3-এর চাইতে বড় হবে এবং 3.14-এর চাইতে ছোট হবে। 3-এর চাইতে বড়, 3.14-এর চাইতে ছোট, কারণ এদের মাঝে অবস্থানকারী বলছে। তো তাহলে এরা প্রত্যেকেই এই যে এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড, তারপরে ডব্লিউ, এরা প্রত্যেকেই বি এর চাইতে বড়, ডি এর চাইতে ছোট। বি এর চাইতে বড়, ডি এর চাইতে ছোট, যে বি 3 এর চাইতে বড় এবং ডি 3.1416 এর চাইতে ছোট। এরা প্রত্যেকে, এই চারটা সংখ্যা বি এর চাইতে বড়, ডি এর চাইতে ছোট। এরা দুইটা হচ্ছে মূলদ আর এরা দুইটা হচ্ছে অমূলদ। ওকে, তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নটা সমাধান করা হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা। বিএএফ শাহীন কলেজ যশোরে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যখন খুশি তখন প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধান তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।